আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ির মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন জিয়াউর রহমান। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানানভাবে দেশকে তিনি দিয়ে গেছেন, শুধু বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা। ১৯৩৬-এর ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ির মণ্ডল বাড়িতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন জিয়াউর রহমান। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সেনা ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সামরিক কু পাল্টাকুর অবসান ঘটে। জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। সময়ের পরিক্রমায় ১৯৭৭ সালে হয়ে ওঠেন দেশের ৭ম রাষ্ট্রপতি। তারপর থেকেই দেশ গড়ার ভীষণকে রূপ দেন মিশনে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা, যার ফলে ৭৪-এর দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ তার সময়ে উদ্বৃত্ত খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। জনতার নেতা জিয়া দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন ১৯৮১ সালের ৩০ মে। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। বিগত স্বৈরাচারের ১.৫ দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চির অম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। খান আলামিন, আরটিভি। নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করতে সক্ষম। বিদ্যমান কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে দল। দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রং ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে শহীদ ফিরোজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কোথাও ষড়যন্ত্র চলছে তা নিয়ে সংশয় রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে হবে কমিশনকে। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা। আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা, রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পচছে কিনা। যদি এরকম কিছু হয় তাহলে
অন্তর্বর্তী সরকার রয়েছেন, ডক্টর ইউনূস সাহেবের সরকার রয়েছেন, সেই সরকারের যে নিরপেক্ষতা, তার প্রতি যে জনগণের আস্থা, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আস্থা, সেই আস্থায় চির ধরবে। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ 3টি ইস্যুতে আজও দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা 11:30 থেকে এই কর্মসূচি পালন করে তারা। ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে রোববার বেলা 11টা থেকে রাত প্রায় 8টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের ইসির সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে একই কর্মসূচি পালন করেন। স্বৈরাচার থেকে যা শিখেছেন তা থেকে বের হয়ে আসুন, এখনো বুঝার সময় আছে। আগামী নির্বাচনে একদম গণতান্ত্রিক একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তার জন্য ছাত্রদল যা করা তা করবে ইনশাআল্লাহ। যতদিন এই কর্মসূচি অব্যাহত রাখবে আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ততদিনই রাজপথে অবস্থান করব এবং আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। গতকালের ন্যায় সুশৃঙ্খল ভাবে আমরা এখানে তপ্তরোধকে উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব। দর্শক, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজ দ্বিতীয় দিনের মতো ছাত্র দলের নেতাকর্মীরা আন্দোলন করছেন, তো তাদের আন্দোলনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন সে বিষয়ে। আফসানা, কিছুক্ষণ আগেই ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে তাদের এই বিষয়টি সুরাহা না করলে, অর্থাৎ নির্বাচন কমিশন যদি এই বিষয়টি বিবেচনা না করে, সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশনের সামনের যেই মূল গেট রয়েছে সেই গেটে তারা অবস্থান নেওয়ার কথা তারা বিবেচনা করবেন, এমনটি জানিয়েছেন। রাকিবুল ইসলাম আরও বলেছেন যে তারা তাদের দাবিগুলো মানা না হলে তারা যা যা করা প্রয়োজন তারা সেই সব কিছুই করবেন। তো আজকে সকাল থেকেই নির্বাচন কমিশনের সামনের যেই সড়ক রয়েছে সেই সড়কে ছাত্রদলের অবস্থান তো রয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যারা নেতাকর্মী রয়েছেন তারাও রয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ বিভিন্ন ইউনিটে যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে রয়েছেন। গতকালকে আমরা একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে তারা অবস্থান নিলেও তারা গতকালকে কোনো ধরনের স্লোগান তারা দেননি, তবে আজকে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে গতকালকে যেহেতু আপিল শুনানি নিষ্পত্তির শেষ দিন ছিল, এই কারণে নির্বাচন কমিশন নির্বাচনের এই বিষয়টি তারা চিন্তা ভাবনা করে এই স্লোগান দেননি, কিন্তু আজকে তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে আজকের মধ্যে যদি বিষয়টি নিষ্পত্তি করা না হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। ইতিমধ্যে তাদের এই যেই অবস্থান কর্মসূচি সেটি ঘিরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গণতন্ত্র এবং সামনে যাতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে সেই বিষয়টিকে উল্লেখ করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু বেশ তৎপর অবস্থায় রয়েছে। বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি নির্বাচন কমিশনের সামনে যে ব্যারিকেড দেওয়া রয়েছে সেখানে এসে তারা সেখানটিতে অবস্থান নেন। এছাড়া র্যাবের সদস্যদের আমরা দেখেছি, পুলিশ ছিল বিজেপি ছিল এবং কোস্ট গার্ডের যারা সদস্য রয়েছে তারাও দেখেছি। এছাড়া নিয়মিতই আনসার ব্যাটালিয়নের সদস্য যারা তারাও কিন্তু রয়েছে। তো আজকে নির্বাচন কমিশনের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি থেকে তারা সহজেই সরে যাবে না, এমনটি তারা বলছেন। যে তাদের যেই দাবিগুলো রয়েছে, 3টি দাবি, পোস্টাল ব্যালট নিয়ে যে অনিয়ম হয়েছে, পাশাপাশি ধানের শীষ প্রতীক পোস্টাল ব্যালটে যে মাঝে দেওয়া হয়েছে সেই বিষয়টি এবং সাক্ষ্য নির্বাচন, এই সব ইস্যু যদি সুরাহা করা না হয়, নির্বাচন কমিশন ইতিবাচক না থাকে, সেক্ষেত্রে তারা এই অবস্থান কর্মসূচিটি চালিয়ে যাবে। এবং যে মূল ফটক রয়েছে নির্বাচন কমিশনের, এখন তারা ঠিক বাইরে রয়েছেন, গেটের অনেকটা বাইরে রয়েছেন। গেটের বাইরে যে সড়ক সেই সড়কটি ছেড়ে পরের সড়কে রয়েছেন। তবে তারা তাদের দাবিগুলো না মানলে ভিতরের সড়কে যাবেন, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন। আফসানা। নাজমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা।
তাদের অভিযোগ, দেশীয় স্পিনিং মিলকে কৃত্রিম সুবিধা দিতে গিয়ে পোশাক শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে দাবি করে বিষয়টি নিয়ে সরকারি মধ্যস্থতার দাবি জানান তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ৫৫% অবদান নেট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল 10 থেকে 30 কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। এনবিআর তথ্য, বন্ড সুবিধায় সুতার আমদানি গেল 2 অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে উৎপাদন সক্ষমতা 60% থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা রপ্তানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। বিজিএমএ ও বিকেএম এর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। সুতার দাম বাড়লে টেক্সটাইলের কাপড়ের দাম বাড়বে, কাপড়ের দাম বাড়বে, আমার আরএফজির পড়বে, স্নোবল এফেক্ট। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? লেটস নট গিভ ইট এ দিস থিং, এটা কোন দেশ থেকে নিলাম থিং। আমি বললাম আমার সুতোর দাম যদি 30 থেকে 60 সেন্ট বাড়ে, হোয়াট উইল হ্যাপেন টু মাই ম্যানুফ্যাকচারিং? গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক অ্যান্টি ড্যাম্পিং শুল্ক। বাংলাদেশ ব্যাংক এবং সরকার বসে যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ইন্ডাস্ট্রি, শুধু স্পিনিং মিল না, স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসও বন্ধ হচ্ছে, সবই কিন্তু বন্ধ হচ্ছে। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেক শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেওয়ারও তাগিদ আসে সংবাদ সম্মেলনে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। আওয়ামী শাসনামলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিচ্ছেন গুমের শিকার হুমাম কাদের চৌধুরী। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পুরানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এদিকে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনকে গ্রেপ্তার করে 26 জানুয়ারি হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা 3টি ঘটনা অভিযোগ এখানে এনেছি। একটি হলো 19 জুলাই 2024, আরেকটি হলো 21 জুলাই 2024 এবং অন্যটি হলো শেষ দিন অর্থাৎ 5 আগস্ট 2024। এই 3 দিনে 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। চট্টগ্রামে আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এই আদেশ দেন। এর আগে সকাল 5:10টায় কড়া নিরাপত্তায় প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ সহ 22 জনকে আদালতে হাজির করা হয়। এই মামলা 4 জন এখনও পলাতক রয়েছেন। 2024 সালের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভকারী ইসকন অনুসারীদের হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। সাভারের 6 জনকে হত্যার অভিযোগে সম্রাট নামের এক ভবঘুরে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। সিরিয়াল কিলিংয়ের শিকার 6 জনের মধ্যে 5 জনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের সাভার পৌর কমিউনিটি সেন্টার ও সাভার বাজার বাস স্ট্যান্ডে হত্যা করা হয়। এর আগে গতকাল রাতে সাভার মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
18 তারিখ দুপুরবেলা আপনারা জানেন যে দুপুরবেলা আমরা 2 জনের মৃতদেহ আমরা এখানে পাই। এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। অনলাইনে চলছে মাদকের রমরমা বাণিজ্য। অ্যালকোহল, ইয়াবার পর এবার বাজার দখল করছে আরও ভয়ঙ্কর নতুন মাদক এমডিএমবি। ভ্যাপ কিংবা ই সিগারেট কার্টিজে মিশিয়ে কয়েক ফুটা সেবন করলেই মানুষের স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই মাদক। অনলাইনে মাদক বিক্রির এই অদৃশ্য কালো জগৎ নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ধাঁধানো বিজ্ঞাপন, ভেপ ও ই সিগারেটের নাম করে তরুণদের টার্গেট করে বাজারজাত করা হচ্ছে ভয়ঙ্কর নতুন মাদক এমডিএমবি। কয়েক ফোঁটাই যথেষ্ট নেশা থেকে মৃত্যু পর্যন্ত ঝুঁকি তৈরি করতে। ডার্ক ওয়েব, টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ, এই প্ল্যাটফর্মগুলোতেই গড়ে উঠেছে মাদকের অদৃশ্য বাজার। একটি মেসেজ, তারপর বিকাশ নগদে লেনদেন, আর কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায় মাদক। এটা 2 বছর এক্সপায়ারি আছে, একদম ইনটেক নতুন ব্র্যান্ড নিউ মাল। সম্প্রতি এমন একটি সংঘবদ্ধ চক্রকে হাতে নাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে তারা ব্যবহার করছিল নিরাপদ বাজার হিসেবে। অনলাইনে অর্ডার, অনলাইনেই লেনদেন, সবকিছুই যেন চোখের আড়ালে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক জানান, মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলায় এখন তাদের মূল লক্ষ্য। এই অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। ইলেকট্রনিক যে ভেপ ডিভাইস, ই সিগারেট যেটা আমরা বলি, সেটার ভিতরে আসলে যেগুলো ব্যবহার করে তারা এগুলো আপনার ব্যবহার করছিল টিএইচসি বা এমডিএমবি, এগুলো ব্যবহার করে ভেপ ডিভাইসই ব্যবহার করে। এবং আমরা ডার্ক ওয়েব, আমাদের যে সোশ্যাল মিডিয়া সার্ভিস, সেখানে আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আমরা বেসিক্যালি সেই ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকেই কিন্তু আমরা তথ্যগুলো কালেক্ট করি, কিন্তু আমরা এই ধরনের অপারেশন করে থাকি। তো অনলাইনে যে মাদকের কেনাবেচা হয় বা এগুলোর বিষয়ে আমরা অবশ্যই কাজ করছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আমরা সেই মতো আমাদের বেশ কিছু উদ্ধারও আছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল দুনিয়ায় নেশার এই ভয়ঙ্কর আগ্রাসন থামাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি দরকার সামাজিক প্রতিরোধ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে খাদ্য কর্মসূচির মাধ্যমে রাশিয়া থেকে প্রাপ্ত 30,000 মেট্রিক টন সার হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বাংলাদেশকে এই 30,000 মেট্রিক টন MOP পটাশ সার উপহার হিসেবে প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব পূর্বের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ। এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। রপ্তানি আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপে দেশের রপ্তানি আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় 12%। তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও হালকা প্রকৌশল খাতে এই প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস এবং নতুন বাজার সম্প্রসারণের ফলে রপ্তানিতে এই ইতিবাচক ধারা এসেছে। বিনিয়োগ বান্ধব নীতি ও উৎপাদন খাতে প্রণোদনা অব্যাহত থাকলে এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। রপ্তানি খাতে এই সাফল্য দেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে বলে আশাবাদ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।